হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17 অধ্যায়ের দ্বিতীয় পার্টটা করব, পরিসংখ্যানের দ্বিতীয় পার্টে। আমরা যাওয়ার আগে একটু রিক্যাপ করে নিব যে ফার্স্ট পার্টে আমরা কি কি করেছিলাম। ফার্স্ট পার্টে আমরা কয়েক ধরনের আয়তলেখ বা লেখচিত্র দেখেছিলাম, যে কি কি আঁকতে হয়, কিভাবে আঁকতে হয় সেগুলো, এবং কিছু বেসিক ধারণা নিয়েছিলাম। আজকে আমরা এই পার্টে আর একটু ভিতরে ঢুকবো, যে যেই আমার উপাত্তগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে কি শুধু আয়তলেখই আঁকা যায়, সেগুলো দিয়ে কি শুধুমাত্র আমার ক্রমযোজিত সংখ্যায় নির্ণয় করা যায়, বা মধ্যক কি নির্ণয় করা যায়, মধ্যবিন্দু নির্ণয় করা যায়। না, আমাদের কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো আমরা নির্ণয় করতে পারি। যার প্রথমে আসতেছে কি কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি? মনে করো আমার কাছে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, ঠিক আছে? যেই উপাত্তটা আমার হচ্ছে মাঝ বরাবর একটু কি করে, আমার হচ্ছে আকর্ষণ করতেছে। আকর্ষণ মানে এখানে এমন না যে চুম্বক থাকতেছে আকর্ষণ করতেছে, জিনিসটা এরকম না। তোমার মাঝামাঝিতে একটা মান থাকতেছে যেটা আমি পাচ্ছি, সেটাকে বলা হইতেছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্র মানে কি? মধ্যবিন্দু বা মাঝখানের অংশটুকু। তার মানে ধরো উপাত্তগুলো সাজানোর পরে আমার মাঝামাঝিতে যেই জিনিসটা আমরা পাচ্ছি, বা যেই মানটা পাচ্ছি, সেটাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় প্রবণতা। বুঝতে পারছো? সেটা হচ্ছে কেন্দ্রের দিকে কি হয়, একটু ঝুঁকি বাড়ে, বা ওইখানে থাকে কিছু জিনিস। হ্যাঁ, তো সেটাকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলবো। ওই জায়গাটার ওই মিডল মানটাকে আমরা বলবো কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে? এই কেন্দ্রীয় প্রবণতা তোমার হচ্ছে কি হয়, যেই মানটা পাই সেটা বের করতে পারি আমরা। তার সাথে আর একটা আছে হচ্ছে গাণিতিক গড়। আমরা গড় মানে কি জানি বলতো? গড় মানে আমরা জানি যে যে কয়টা সংখ্যা থাকবে, মনে করো যে 5টা সংখ্যার গড় যদি হয়, তাহলে কি হবে? 5টা সংখ্যা যোগ হবে, ভাগ কি হবে বলতো? ভাগ হবে ওই 5, মানে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ। এটা নর্মাল। কিন্তু আমরা যখন আমাদের এই যে তথ্য উপাত্তের যে অঙ্কগুলো, পরিসংখ্যানের অঙ্কগুলো, এখানে যখন আমি কি করতে যাব, আমার এগুলো ভাগ করতে যাব বা গড় নির্ণয় করতে যাব, আমার একটু ঝামেলা হবে। কারণ এখানে তো অনেকগুলো তথ্য দেওয়া থাকে, সবগুলো যোগ করে আবার ওই সংখ্যা দিয়ে ভাগ করা, ক্যালকুলেশন করা একটু সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই জন্য আমরা কিছু ট্রিক্স ব্যবহার করব। ট্রিক্স না, এটা হচ্ছে গাণিতিক সূত্র ব্যবহার করব, যেটা ব্যবহার করে আমরা এই গড়গুলো নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তাহলে এই গড়গুলো নির্ণয়ের আমার যে সূত্রগুলো আছে, আমি সেই সূত্রগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন দেখো, আমরা একটা অঙ্ক দেখি। অঙ্ক দেখলে আমার ওই সূত্রটাও হয়ে যাবে, আর কিভাবে করছি অঙ্কটা সেটাই কিন্তু মেইন। আমার স্টেপ বাই স্টেপ আমি যেটা ফলো করে করছি সেটাই কিন্তু আসল, আমি কিভাবে কোনটার পরে কোনটা করব। আচ্ছা দেখো, এখানে আমার প্রথমে কি বলছে, নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। আচ্ছা দেখো, শুধুমাত্র আমার শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখন আমি কি জানি যে গাণিতিক গড়টা কিভাবে নির্ণয় করা হয়? দেখো, গাণিতিক গড়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার গাণিতিক গড়টাকে আমরা প্রকাশ করব, মনে করো যে নির্ণয়ে, সরি এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই। দেখো, গাণিতিক গড় হচ্ছে আমার হবে 1/n। ঠিক আছে? সামেশন অফ, এটা হচ্ছে সামেশন চিহ্ন। দেখো, এই যে এমটাকে যখন আমি এইভাবে শোয়াই দেবো, এটা হচ্ছে সামেশন চিহ্ন। বুঝছো? এই চিহ্নটা হচ্ছে এইরকম হবে। মেইনলি তোমার চিহ্নটা দেখতে এইরকম। বুঝছো? বুঝছি জিনিসটা? তাহলে আমার কি হবে? গাণিতিক গড় আমার হবে হচ্ছে সামেশন, মানে সামেশন মানে যোগ বুঝাইতেছে। কিসের যোগ আমি পাচ্ছি বলতো? f(x)f(1) x1 এটার গুণ। ঠিক আছে? এইটা পাচ্ছি হচ্ছে আমি গাণিতিক গড়ের সূত্র। এটা কি? গাণিতিক গড়। আচ্ছা ভালো কথা, আমি পাইলাম, কিন্তু এখানে এন কি, এফ কি, আর এক্স কি? দেখো, এখানে এন হচ্ছে আমার কি বলতো? এখানে এন হচ্ছে আমার উপাত্ত সংখ্যা বা গণসংখ্যার মান। মানে মনে করো যে আমার উপাত্ত গণসংখ্যা কয়টা আছে, এটা হচ্ছে এন। হ্যাঁ, আর গণসংখ্যা সেটা হচ্ছে আমার কি, f1। তাহলে দেখো, আমার এন হচ্ছে কি, এখানে একটু মাথায় রাখবা, এন হচ্ছে আমার গণসংখ্যা
কয়টা আছে সেইটা, ঠিক আছে। আর এফ ওয়ান হচ্ছে আমার গণসংখ্যা, ঠিক আছে। আর এক্স ওয়ান হচ্ছে আমার কি বলতো, মধ্যমান, শ্রেণী মধ্যমান। আমরা মধ্যমান নির্ণয় করতে যে শিখছি না, সেটাকে আমরা এক্স ওয়ান বলবো, বুঝছি। তখন আমার কি হচ্ছে আমার গাণিতিক যে সূত্রটা সেটা হচ্ছে এইটা, কি এফ ওয়ান এক্স ওয়ান মানে গণসংখ্যা ইন্টু মধ্যমান ভাগ, মানে এটার এই দুইটা গুণ করে যোগফল বোঝাচ্ছে, ঠিক আছে। গণসংখ্যা ইন্টু মধ্যমান এই দুইটা গুণ করে আমার যে যোগফলটা আসতেছে, ঠিক আছে। যোগফল কেন, যে আপু একটা তো গুণই করছি না, এখানে অনেকগুলো। এফ ওয়ান মানে আমার কি গণসংখ্যা একটা দেওয়া থাকবে, আমার মধ্যমান কি একটা বের হবে শ্রেণী ব্যাপ্তি যদি অনেকগুলো থাকে? না, আমার কিন্তু শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী গণসংখ্যা অনুযায়ী মধ্যমান অনেকগুলো আসবে, গণসংখ্যা অনেকগুলো আসবে। যে সবগুলোর গড় একটা একটা করে, সরি সবগুলোর গুণ বের করব, গণসংখ্যা আর মধ্যমানের গুণ বের করে 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 যা আসবে সেগুলো সেগুলো সবগুলো যোগ করা হবে। যোগ করে ভাগ করা কি হবে বলতো, ভাগ হবে কি দিয়ে, আমার যে উপাত্ত সংখ্যা মানে গণসংখ্যার টোটাল যে মানটা, মানে গণসংখ্যার যেই টোটাল কি কতটা আছে, কতগুলো আছে সেই মানটা উপাত্ত সংখ্যা দিয়ে আমার কি ভাগ করতে হবে, বুঝছি জিনিসটা। এই তো আমরা সামনের অঙ্কটাতে একটু দেখে নিই, দেখো ঠিক আছে। এখানে দেখো আমার এখানে জিনিসটা এরকম হবে, এখানে দেখো কি আছে, দেখো দেওয়া আছে, এটা হচ্ছে আমার ওই প্রশ্নের ওই উদ্দীপকের, এটা দুইটা এক হয়ে গেছে, এটা স্কিপ করো। দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এটা মধ্যমান কত এক্স আই সমান হচ্ছে এটা, তাই না। মধ্যমান কিভাবে নির্ণয় করি, আমার দুইটা যোগ করব, তাই না। 25 যোগ 34 ভাগ 2 করলে কত হইতেছে 29 দশমিক কত 5, ঠিক আছে। 35 থেকে 44 কত হবে বলো তো, 29.5। এখানে 35 থেকে 44 কত হবে 39.5, ঠিক আছে। সবগুলো একই রকম যাবে, 49.5, তারপরে কত 59.5, তারপর কত 69.5, তারপর কত 79.5, তারপর কত 89.5 আসলো। আচ্ছা, এখন এখানে আমার গণসংখ্যা কত আছে 5, 10, 15, 20, 30, 16, 4, মোট এন সমান আছে কত 100, তাই না। একশো। আচ্ছা, এখন আমার এইটা হচ্ছে মেইন, এটাতে কি বলছে এফ আই এক্স আই মানে এই দুটা গুণ করতে হবে। তাহলে 29.5 গুণ 5 কত হয় 147.5। এইটা একটু বোরিং, কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। আর এটাতে কিন্তু ছাকা মার্ক, মানে এইটার অঙ্ক তোমার আসবেই একটা, দিতেই হবে, পারলেই 10 মার্ক, বুঝছো। তো এখানে কত হইতেছে 100, আর একটু সময় নিয়ে করলে দেখো হয়ে যাবে মাথা ঠান্ডা করে। তো 39.5 ইন্টু 10 কত আসে 395, ঠিক আছে। তারপরে কি হচ্ছে 49.5 ইন্টু 15 742.5, ঠিক আছে। আচ্ছা, তারপরে 59.5 ইন্টু 20, ঠিক আছে 1190, তারপরে 69.5 ইন্টু 30 2085। মনে 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 হইতে পারে না যে এটা আসলে হবে কিনা, হবে হবে, দেখো ভুল লিখলাম নাকি, 69.5 ইন্টু 30 কত হয় এইটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসতেছে কি 79.5 ইন্টু 16, ঠিক আছে কত হয় 1272, ঠিক আছে 1272। আচ্ছা, তারপরে 89.5 ইন্টু 4 সমান কত আসে 358।
58 এখানে কি ভুল হয়েছে 49.5 into 15 হইল 59.5 into 20 ঠিক আছে 79.5 into 16 ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে এটা আমি যোগ করি, ঠিক আছে? কত হয় দেখো 147.5 যোগ 395 যোগ যোগ 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 358 সমান কত হচ্ছে 6190। 6190 ঠিক আছে হইল। এখন দেখো এখন আমার সূত্র কি ছিল 1/n সামেশন অফ কি fi xi দেখো তো 1/n n কত 100 সামেশন অফ xi এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার সামেশন অফ xi ঠিক আছে fi xi তাহলে কত হইতেছে ইনটু 61 এটা ক্রস চিহ্ন দাও কারণ এখানে পয়েন্টের মান আছে তো ভুলে যেতে পারে। কাটলে কত থাকতেছে 6190 ভাগ 100 সমান সমান 61.9। এটা হচ্ছে আমার কি গাণিতিক গড়, ঠিক আছে? লিখে দিতে হবে নির্ণয় গাণিতিক গড় এত, বুঝছি? জাস্ট এই ঘরটা করে ফেললে আর এই সূত্রটা বসাই দিলেই হয়ে যাবে। সূত্রটা কিন্তু আহামরি কঠিন না। দেখো 1/9 সামেশন অফ কি fi xi, fi কি কোন সংখ্যা, xi কি মধ্যমান, শেষ। বুঝছো? আচ্ছা বুঝে থাকলে পরে দেখো শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড়। এখন মনে করো যে আমার এটা তো দেখলাম আমি, হ্যাঁ এখন কিছু আছে মনে করো যে আমার শ্রেণীবিন্যাস থাকতেছে, এখানে কি ছিল দেখো শুধুমাত্র এটা আছে তাই না? আর শ্রেণীবিন্যাসে আমার মনে করো যে কি হয় আরো কিছু এক্সট্রা মান দেওয়া থাকতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে গাণিতিক গড় নির্ণয়ে আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি দেখো কি বলতেছে আমার সূত্রটা হচ্ছে তোমার এইটা এক্স উপরে হচ্ছে বার চিহ্ন, ঠিক আছে? এ প্লাস সামেশন অফ এ এফ আই ইউআই, ঠিক আছে, বাই হচ্ছে তোমার এন ইন্টু এইচ। বুঝছো? কি বুঝবা? কিছুই তো নাই এখানে। দেখো এটা হচ্ছে আর একটা গাণিতিক গড়ের নিয়ম, যে এখানে হচ্ছে আমার কি আছে এক্স বার দিয়ে প্রকাশ করা হইতেছে, এটাকে এখানে থাকতেছে কি এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই এন বাই এন ইন্টু এইচ। এখন এখানে কি কি কোনটাকে কি বলা হইতেছে এটা তো জানা দরকার তাই না? দেখো এখানে এ হচ্ছে আমার কি এফ আই কি এটা তো জানি, ইউ আই কি, এন কি, আর একটা হচ্ছে এইচ কি। এই কয়েকটা জিনিস আমাকে জানতে হবে। দেখো প্রথমে আমার কি করতে হবে শ্রেণী সময়ের মধ্যমান নির্ণয় করলাম, ঠিক আছে? তারপরে মনে করো যে কেন্দ্রীয় প্রবণতা বলছিলাম না, ওই কেন্দ্রীয় প্রবণতার কোনো একটা মান মনে করো যে ওইটাকে আমরা কি ধরতেছি, আমরা আনুমানিক একটা গড় ধরে নিছি। বুঝছো? কারণ কি মনে করো যে আমার একটা উপাত্ত দেওয়া আছে, কয়েকটা উপাত্ত দেওয়া আছে, মনে করো এখানে একটা শ্রেণী ব্যবধান দেওয়া আছে আর এখানে হচ্ছে এইভাবে কয়েকটা উপাত্ত দেওয়া আছে। উপাত্তর মধ্যে কোনো একটাকে মান মনে করো মাঝ বরাবর কোনো একটা মানকে আমি গড় ধরে নিব ইচ্ছা, ঠিক আছে, ইচ্ছা মতো, কিন্তু মাঝ বরাবর ধরবো। কারণ কি মাঝ বরাবরের মানগুলো এখানে যেগুলো থাকে দেওয়া সেগুলো হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে গড়ের কাছাকাছি থাকে। আমি যখন স্বাভাবিক যে গড়টা নির্ণয় করলাম গাণিতিক গড়, ওইটার কাছাকাছি মানটা মাঝ বরাবর শ্রেণীতে থাকে। বুঝছো? মাঝ বরাবর শ্রেণীতে ওই গড়টা পাওয়া যায়। তো সেই হিসাবে আমি একটা মানকে কি করব
একটা মানকে আনুমানিক গড় ধরে নিব, তাহলে এটা হচ্ছে সেই আনুমানিক গড়। ঠিক আছে, এফ আই কি? এটা গণসংখ্যা, আগেরটার মতোই। আমাদের আসলে শান্তিতে থাকতে ভালো লাগে না, এই জন্য হচ্ছে অশান্তি করতেছি কি, যে নর্মাল গড় বাদ দিয়ে এখন আমরা আর একটা ধরনের গড় বের করবো। দেখো তাহলে এখন ইউআইটা কি? ইউআইটা হচ্ছে, এটা হচ্ছে নতুন একটা টার্ম তোমার জন্য, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ঠিক আছে, ধাপ বিচ্যুতি। এখন এই ধাপ বিচ্যুতিটা কিভাবে বের করে? দেখো, ধাপ বিচ্যুতিটা বের করা হয় মধ্যমান। ঠিক আছে, আমার যে মধ্যমানটা পাবো সেটা থেকে আমি আনুমানিক গড় বাদ দিব, আনুমানিক গড় বাদ দিব। সেইটাকে আবার আমার এতটুকুতে শান্তি লাগে নাই, এখন এইটাকে আমি কি করব? ব্যাপ্তি দ্বারা ভাগ করব। ব্যাপ্তি বানানো ঠিক আছে কিনা দেখো, তাহলে এখানে আমার কি হইতেছে, এ পাইছি, একটা আনুমানিক গড় ধরবো আমি, F1 যেটা হচ্ছে একটা গণসংখ্যা, U1 কি? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কি? মধ্যমান থেকে আনুমানিক গড় বাদ দিলে এটাকে আবার ব্যাপ্তি দ্বারা ভাগ করলে আমার যেটা আসে সেটা আমি U1 পাইতেছি, যেটা ধাপ বিচ্যুতি। N কি? N হচ্ছে সংখ্যা, তাই না? যেটা হচ্ছে ওই যে উপাত্তের সংখ্যা, N হচ্ছে আমার উপাত্ত সংখ্যা, সেম আগেরটার মতো। ঠিক আছে, N হচ্ছে উপাত্ত সংখ্যা। H কি? H হচ্ছে ব্যবধান, শ্রেণী ব্যবধান। বুঝছো? H হচ্ছে শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তার মানে আমার এই সূত্রে আমি কি কি পাইতেছি? এ পাচ্ছি, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ, শ্রেণী ব্যবধান দিয়ে কি গুণ। কিন্তু এখানে আবার ইউআই বের করার জন্য আমাকে আরেকটা সূত্র খাটাইতে হইতেছে, একটা হচ্ছে মধ্যমান মাইনাস আনুমানিক গড়, এগুলো ব্যাপ্তি। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা তাহলে একটু অঙ্কে দেখি, তাহলে আরেকটু সুবিধা হবে বুঝতে আমাদের। দেখো, আমার কাছে একটা অঙ্ক দেওয়া হয়েছে, দেখো, কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে তার মানে বলে দিছে করতে হবে কি সংক্ষিপ্ত পদ্ধতি, যে এই যে আমরা যে এই যে উপাত্ত সমূহের গড় দেখলাম না, গাণিতিক গড়, এক্স বার ইকুয়াল টু এ প্লাস হচ্ছে সামশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। ভিতরে এত ডিটেলস, আর এটা নাকি সংক্ষিপ্ত পদ্ধতি। যাই হোক, শোনো, হ্যাঁ, এখন দেখো কি বলছে এটা, তাই না? আচ্ছা, এখন যাই, এটাতে দেখো আমার কি হয়েছে। দেখো, আমার এই ঘরটাকে আমাকে সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে বানায় নিতে হবে, প্রথম কাজ হচ্ছে এইটা। দ্বিতীয় কাজ হচ্ছে আমার এখন এগুলা বের করতে হবে, মান বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে মধ্যমান কি আসতেছে? এক্স আই। তাহলে দেখো 6 আর 2 এর মধ্যমান কত হয়? 2 যোগ 6 ভাগ 2, 4। ঠিক আছে, 4। ওকে, 6 যোগ 10 ভাগ 2, 8। 10 যোগ 4, 14, সরি, ভাগ 2, 12। তারপর হচ্ছে 14 যোগ 18 ভাগ 2, 16। ঠিক আছে, তারপর এটা কত হয়? 18 যোগ 22 ভাগ 2, 20। ঠিক আছে, তারপরটা হচ্ছে 22, 26। দেখো 2 6 আছে না, তাহলে কত হবে? 24 হবে। দেখো 4 8 2 6, 4 8 2 6 0 হয়েছে না, এরকম ভাবেই যাবে, তাহলে 28। তারপরটা হবে কত? 32। তারপর আর নাই। বুঝছো? গণসংখ্যা কত দেওয়া ছিল? গণসংখ্যা দেওয়া ছিল হচ্ছে 1 9, তোমরা বইটা দেখে দেখে নাও, 47
52, আমি কিন্তু বই দেখে মানগুলো তুলতেছি। 36, 19 আর 3, ঠিক আছে? এটা ছিল গণসংখ্যা। এখন ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতি কি? এক্স আই, এই যে এক্স আই পাইছি, এ ধরতে হবে আমাকে একটা। এ ধরবো কোনটা? দেখো তো মধ্যমান 1 2 3 4 5 6 7 8টা আছে, তাহলে 4টা 1 2 3 4 এইটা বা এইটা। দেখো এখানে মধ্যমান, সরি এখানে হচ্ছে ওই যে আনুমানিক গড়, দেখো 16 তো যায় না, বেশি ছোট হয়ে যায়, তাহলে আমি এখানে আনুমানিক গড় ধরবো কোনটাকে? দেখো আনুমানিক গড় ধরলাম আমি এটা, সরি এটা না, এই 20কে, ঠিক আছে? এ, তাহলে আমার ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয়? এক্স আই মানে এইটা থেকে, সরি এইটা থেকে কি বাদ দিতে হবে? এ 20 বাদ দিতে হবে। এক্স আই থেকে 20 বাদ দিলে মানে এ বাদ দিলে ভাগ করতে হবে এইচ দিয়ে। ব্যাপ্তি কত? 4, ঠিক আছে? তাহলে দেখো কি হবে? এক্স মাইনাস এ মানে 4 মাইনাস 20 হয় কত? -16 ভাগ 4, 4 4 16, তাহলে কত হবে? -4। ওকে, তারপরে দেখো আবার এইখানে 8 মাইনাস 20 কত হয়? -12, 12 ভাগ 4 কত হয়? -3, ঠিক আছে? তারপর আছে কি? 12, 12 থেকে 20 থেকে 12 থেকে 20 বাদ দিলে মাইনাস কত? 8, 8 ভাগ 4 কত হয়? 2, 16, 20 থেকে 16 থেকে 20 বাদ দিলে -4, -4 ভাগ 4, 4 কি বলতো? 4 হচ্ছে এই যে শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে? 4 হচ্ছে শ্রেণী ব্যাপ্তি মানে এর ব্যবধান। তাহলে দেখো 1, তাহলে 20 থেকে 20 বাদ দিলে 0, 0 ভাগ যদি হয় আমার কিন্তু 4, তাহলে 0ই আসবে। আচ্ছা 24 ভাগ 20 কত হয়? 4 ভাগ হলো 1। তারপরে তোমার আসছে কত? 28, 28 বিয়োগ হচ্ছে 20 কত হয়? 8, 8 ভাগ 4 সমান 2। 32 বিয়োগ হচ্ছে তোমার কত? 20 কত হয়? 12, 12 ভাগ 4 সমান 3। পাইছি? আচ্ছা এখানে গণসংখ্যা কতগুলো আছে? যোগ করো। 1 যোগ 9 যোগ 21 যোগ 47 যোগ 52 যোগ 36 যোগ 19 যোগ 3, 188। তাহলে এখানে আছে 188টা মোট, ঠিক আছে? মোট লেখা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা এখন এখানে কি বের করতে হবে আমার? ধাপ বিচ্যুতি ইউআই পাইছি, এফ আই আর ইউআই গুণ করতে হবে। কোনটা কোনটা? এফ আই আর ইউআই গুণ করতে হবে। ওকে, কালার চেঞ্জ। এফ আই কি? 1 ইন্টু -4 কত হয়? -4, 9 ইন্টু -3 3 নং 27 -27। ওকে, 21 দুগুণ 42 -42, তারপরে -47, তারপরে কি আছে? 0, তারপরে কি হইতেছে? 36, 36, তারপরে 19 দুগুণে 38, 38, 38 তো। আচ্ছা তারপরে 3 ত্রিকে 9 হইল গুণ, সরি 9, 9। এখন যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করো। তাহলে এখানে 4 প্লাস 27 প্লাস 42 প্লাস 47 সমান কত আসতেছে? 120 মাইনাস 120, ঠিক আছে? 36 প্লাস 38 প্লাস 9 কত আসতেছে? 83 মাইনাস কত আসছিল? বলেছি 4 যোগ 27 যোগ 42 যোগ 47, 120, 120 মাইনাস 36 প্লাস 38 প্লাস 9 মাইনাস 120 মাইনাস 37, তাহলে মাইনাস 37। এটা হচ্ছে কি আমার পাইছি। এখন আমাকে মান বসাইতে হবে, জায়গা তো নাহি হে। আচ্ছা দেখো এখানে এখানে করে দিই। দেখো এক্স সমান আমার কি হয়েছে? এই জায়গায় দেখো এ প্লাস কি হবে? সামেশন অফ এফ আই ইউ আই বাই হচ্ছে কি
বাই হচ্ছে n ইন্টু এইচ, তাই না? এটাই তো সূত্র। আচ্ছা তাহলে বসাও, মান বসাও। এ সমান কত? এ সমান এই যে 20, ঠিক আছে? এ সমান 20 প্লাস সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস 37, এন সমান কত? 100 কি 88, 188 ইন্টু এইচ কত? 4। ক্যালকুলেশন করো কত হয় তোমার, -37 ইন্টু 4। আচ্ছা 188 ভাগ 4 হয় 47, হ্যাঁ? তাহলে 20 প্লাস 47 37 মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে কি এটা মাইনাস 47, দেখো বাদ দাও 47, তাহলে এখানে হচ্ছে 47 ইন্টু 20 কত হয়? 940 মাইনাস 37 কত আসে দেখো, -37 ভাগ 47 আসে কত? 19.21 সামথিং, তার মনে করো 19 টাকা, ঠিক আছে? খরচ গড়ে হচ্ছে 19 টাকা করে খরচ হয়। বুঝছো জিনিসটা? খুবই সহজ। জাস্ট তোমাকে কি করতে হবে, মধ্যমানটা বের করতে হবে, একটা এ ধরে নিতে হবে, দেন মধ্যমান আর হচ্ছে এফ আই ব্যবহার করে, মধ্যমানটা ব্যবহার করে এ ব্যবহার করে ধাপ বিচ্যুতিটা বের করতে হবে, তারপরে এফ আই আর ইউআই গুণ গুণ করে দিতে হবে, যে মানগুলো পাবা সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। বুঝছো? এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে করো। যদি প্রশ্নে উল্লেখ করে দেয় গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে তুমি প্রথম যেই ধরনটা আমরা করছিলাম, ঠিক আছে, যে 1/n ইন্টু কি সামেশন অফ এফ আই এক্স আই, ঠিক আছে, ওইটাতে করে নিতে পারবা। আর যদি উল্লেখ করে দেয় যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে তোমাকে এই ঘরটা করে এরকম ভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি জিনিসটা? ওকে। যদি এটা বুঝতে অসুবিধা হয়, তুমি আবার একটু রিভাইন্ড করে ক্লাসটা আবার দেখতে পারো, অথবা ওইটুকু অংশ, ওই প্রশ্নটার উত্তর কিভাবে করলাম সেটা তুমি আবার করে নিতে পারো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছে, কোনো বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা নিচে সারণীতে উপস্থাপন করা হলো। উক্ত বিশ্ববিদ্যালয়ের ওই কয়টি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের গড় হার নির্ণয় করো। গড় হার নির্ণয় করতে বলছে, অলরেডি দেখো পাশের হার দিয়ে দিছে, শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিছে, গড় হার নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তাহলে গড় হারে কি বলছে, হার নির্ণয় করো। তাহলে আমি এটা এটা একটা সমস্যা আছে। দেখো এটা সমস্যা হচ্ছে, এটা নর্মাল একটা অঙ্ক, এটা কিন্তু আহামরি কিছু না। বুঝতে পারছো? এটা কিন্তু নর্মাল। তাহলে দেখো এখানে কি বলছে, গুরুত্বযুক্ত উপাত্তের গড়, এটা হচ্ছে গুরুত্বযুক্ত উপাত্ত। এটা কি নর্মাল একটা অঙ্ক না? এখানে কি কোনো ধাপ বিচ্যুতি এগুলা বের করার দরকার আছে? দরকার কিন্তু নাই। তাহলে আমি এখানে কি করতে পারি, খুবই সিম্পল ভাবে অঙ্কটা করে ফেলতে পারি। সেটা হচ্ছে দেখো, আমার এখানে কয়েকটা জিনিস আসবে। সেটা হচ্ছে মনে করো বিভাগের নাম আসলো, এখানে বিভাগের নাম আছে, কোনো কি শ্রেণী উপাত্ত আছে, আমার কি শ্রেণী ব্যবধান ছিল না আগের গুলাতে? এই যে এগুলাতে শ্রেণী ব্যবধান ছিল, এই জন্য মধ্যমান বের করছি, এগুলা বের করছি, বের করে আমাকে অঙ্ক করতে হয়েছে। কিন্তু এটাতে কি কোনো শ্রেণী ব্যবধান দেওয়া আছে? না, এটা কি শুধুমাত্র বিভাগের নাম লেখা আছে। এটাকে আমার বলা হইতেছে গুরুত্বযুক্ত উপাত্তের গড়। এরকম যদি থাকে, কোনো শ্রেণী ব্যবধান নাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখো তাহলে এখানে আমার পাশের হার কত দেওয়া ছিল, বিভাগের নাম দেওয়া আছে, পাশের হার দেওয়া ছিল তোমার হচ্ছে 70% ছিল এখানে, এখানে হচ্ছে 80, তারপরে 50, 90, 60, 90, 60, তারপরে হচ্ছে 85 দেওয়া ছিল। এটা হচ্ছে পাশের হার দেওয়া আছে। গণসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা কত দেওয়া ছিল, শিক্ষার্থীর সংখ্যা দেওয়া ছিল 80, 120, তারপরে 100, তারপরে কি 225, তারপরে হচ্ছে 135, তারপরে হচ্ছে 300, তারপর হচ্ছে 960। ঠিক আছে? এখানে দেখো এটার হওয়ার পরে আমার এখানে কি হয়েছে, এটা দেওয়া আছে অলরেডি। আর এখানে আমাকে বের করতে হয় কি, এটাকে আমার কি বলা হইতেছে, ডাব্লিউ আই, আর এটা হচ্ছে এক্স আই ধরা হইতেছে। দেন এখানে বের করতে হবে আমার হচ্ছে এক্স আই আর ডাব্লিউ আই।
ঠিক আছে, তাহলে এখন দেখো এই দুটো গুণ করো, 4 সাথে 7 আটা 56, 500, 7 আটা 56 হইলে 560। ঠিক আছে, তারপরে আসতেছে কি 120 ইন্টু 8, 960। ঠিক আছে, তারপরে এখানে আসতেছে কি শুনো 5000, তাই না? তারপরে এখানে আসতেছে কি 225 ইন্টু 90, 20, 250। তারপরে এখানে কি আসতেছে 135 ইন্টু 60 সমান কত 8100। এখানে কত আসতেছে 300 ইন্টু কত আসতেছে 85, তাহলে 25,500। ও এটা হচ্ছে মোট এই যে এটার সংখ্যা WI। ঠিক আছে, এইটার সূত্র আমরা কি ব্যবহার করি জানো? এই গড়টা নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার হয় হচ্ছে এক্স ডাব্লিউ বার সমান সমান হয় সামেশন অফ এক্স আই ডাব্লিউ আই বাই হচ্ছে WI। বুঝছো? WIটা কি আমার গণসংখ্যা না, নর্মাল গণসংখ্যা। তাহলে আমার হচ্ছে মনে করো এখানে কি হবে, এটার কত পাইছি এটা যোগ করো, যোগ করিনি, যোগ করো কত হয় 560 যোগ 960 যোগ 5000 যোগ 20,250 যোগ 8100 যোগ 25,500 সমান কত হয় আবার 560 যোগ 960 যোগ 960 না, এখানে শূন্য হবে আর একটা, এই জন্যই তো হচ্ছে যোগ হচ্ছে 5000 যোগ 20,250 যোগ 8100 যোগ 2550 কত হইতেছে 7450। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে এটা কত পাইছি 74,050 ভাগ কত ইউআই কত পাইছি 960, কত হইতেছে 7450 ভাগ 960 সমান সমান আসতেছে 77.14। ঠিক আছে, তাহলে আমার এটা হবে এটার উত্তর। বুঝছো? যদি এখানে আমার কোনো উপাত্ত সংখ্যা সাথে আমার কোনো শ্রেণী ব্যবধান না দেওয়া থাকে তাহলে আমার এই অঙ্কগুলো বা এই গড়টা আমাকে এই নিয়মে করতে হবে। তো টোটাল গড়ের নিয়ম আমরা কয়টা পাইছি 3টা। ঠিক আছে, আচ্ছা এখন বলো মধ্যকটা কি আসলে? মধ্যক মনে করো যে আমি যে গড় মানগুলো পাচ্ছি সেইটার বা যে মানগুলো আমরা পাচ্ছি উপাত্ত তথ্য, সেখানের আমার একটা মিডল মান থাকে যেটা কি আমার ধরা হয়, সেটাকে আমরা কিভাবে বের করব যে মাঝখানের অংশটা কি হবে। এটা বের করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তোমার এটাকে আমরা ধরো উপাত্তগুলোকে যদি n ধরি, তাহলে যদি বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এর মান হবে n/2, হ্যাঁ +1, n+1/2। ঠিক আছে, n তম পদের মান। বুঝছো? যদি n জোড় সংখ্যা হয় তখন হবে n/n, সরি, তাহলে তোমার হবে হচ্ছে n/2 তম ও n+1/2, n/2 + 1 তম পদের মান। বুঝছো? যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে n+1/2 তম পদের মান হবে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে n/2 তম আর n/2 + 1 তম পদের মান হবে কি আমার মধ্যক। বুঝছো? আচ্ছা আমরা চটজলদি একটা অঙ্ক দেখে নিই। দেখো কি বলছে, নিচের 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। কতজন? 51 জন। 51 জন কি বিজোড় সংখ্যা, তাহলে বুঝতে পারতেছি আমরা মধ্যক কিভাবে পাবো, মধ্যক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমার ক্রমযোজিত সংখ্যা কি আছে আমার বলো তো। আমার
ক্রমযোজিত সংখ্যা কি দেখো, তাহলে 4, এখানে হবে কি 10, এখানে হবে কি 22, এখানে কত হবে 30, 38, এখানে হবে কি 30, 38, 40, ঠিক আছে হইল। এখন এখানে ক্রমযোজিত সংখ্যা আমি এখানে n সমান কি বলতো 51, যা কি বিজোড় সংখ্যা, ঠিক আছে। বিজোড় সংখ্যা যদি হয় তাহলে এখানে কি হবে n প্লাস 1/2 তম পদ হবে কি মধ্যক, ঠিক আছে বুঝছি। তাহলে এখানে আমার কত হয় বলতো 51 যোগ 1/2 সমান সমান কত হয় 52 বাই কি 2 কত হয় 25, 26, তাই না 26তম পদ। তাহলে দেখো তো 26তম পদ কোথায় আছে 26, 26, 26 দেখো তো এই জায়গায় পাওয়া যায় না, এটা তো 22 পর্যন্ত সীমাবদ্ধ। এই জন্য আমি ক্রমযোজিত সংখ্যাটা বের করছি যাতে এটা বুঝতে পারি যে কোথায় আছে। তো দেখো 22 পর্যন্ত, এটা 22-এর পরে 23 থেকে কি 38 পর্যন্ত এখানে, তার মানে এখানে হচ্ছে আমার কি মধ্যক আছে। তাহলে কত হবে 100, মধ্যক কত হবে মধ্যক কিন্তু 26 না, মধ্যক হচ্ছে 26তম কি পদ। তাহলে মধ্যকটা কোথায় থাকবে থাকবে হচ্ছে 165, 165 এইখানে, ঠিক আছে। এখানে হবে এইটা হবে আমার মধ্যক, বুঝছো ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা তারপরে দেখো নিচে 60 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর গণসংখ্যার সামান্য মধ্যক নির্ণয় করো। আচ্ছা দেখো এখানেই করা যাবে এটা। দেখো 60 জন শিক্ষার্থী না, তাহলে আমার ক্রমযোজিত বের করতে হবে 2 দিলাম, তাহলে 2 4 6 10, 13, 13 আর 7 20, 20 আর 10 30, 30 36, সরি 46, 46, এখানে কত 52, তাহলে এখানে কত 56, এখানে কত 59, এখানে কত 60 হয়েছে। তাহলে এখানে n কি 60 জোড় সংখ্যা, তাই না জোড় সংখ্যা, ঠিক আছে জোড় সংখ্যা। তাহলে কি হবে বলতো n/2 মানে হচ্ছে n/2 মানে 30, আর হচ্ছে কি n/2 প্লাস 1 মানে 31, কত হয় কত হয় 60, 61, তাই না 61, সরি আচ্ছা এখানে তাহলে এখানে কত হয় দেখো তো। আচ্ছা মধ্যক সমান হবে 60/2 আর হচ্ছে প্লাস 60/2 প্লাস 1 এই তম পদের কি, তাহলে এই দুইটা পদ পাইছি না আমি, তাহলে এই দুইটা পদের আমার কি গড় লাগবে না, গড় করে যেটা আসবে সেটাই। তাহলে এখানে আসতেছে আমার কত 30 প্লাস 31/2 কত হয় 30 প্লাস 30 কত আসতেছে। আচ্ছা এখানে হচ্ছে 30তম পদ আর এটা কত বলতো 31তম পদ। এখন দেখো তো আমার কি 30 আর 31 যোগ করলে হবে, হবে না, আমাকে কি করতে হবে 30তম পদ, 30তম পদ কোথায় আছে 70-এর মধ্যে আছে না 30তম পদ, এই যে 70, তাহলে এখানে লিখবো 70 যোগ 31, এইটুকুর মধ্যে কি আছে 31 থেকে 46, তাহলে 80, তাই না 80 ভাগ 2 কত হয় 70 ভাগ যোগ হচ্ছে 80 ভাগ 2 সমান সমান 75, তার মানে মধ্যক কত হবে 75, বুঝছো। এই যে n/1 সরি n/2 n/2 প্লাস 1 এটা হচ্ছে কি পদের মান, পদ কততম সেটা বের হয়েছে, বুঝতে পারছো ঠিক আছে। আচ্ছা এরপর আসতেছে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক। ওকে এখন আমাদের কি আসতেছে দেখো শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক। এখন এই জিনিসটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো। আমরা এখন কি নর্মাল একটা মধ্যক কিভাবে নির্ণয় করে আমরা সেটা দেখছি, এখন আমরা দেখব যে শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক কিভাবে নির্ণয় হচ্ছে। এটার সূত্র হচ্ছে তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে এল প্লাস
তোমার হচ্ছে n-2 মাইনাস fc ইন্টু হচ্ছে তোমার h/fm। ওকে, এখন এখানে আমার তিনটা জিনিস হচ্ছে নতুন আসছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এফসি, আর একটা হচ্ছে এফএম। এই তিনটাকে কোনটাকে কি বলা হচ্ছে আমরা হচ্ছে সেটা এখন দেখব। তাহলে এল কোনটাকে বলা হচ্ছে, এফসি কোনটাকে বলা হচ্ছে, এফএম কোনটাকে বলা হচ্ছে। এখন দেখো এল হচ্ছে কি আমার, মনে করো যেই যেই কি বলে আমার শ্রেণী ব্যাপ্তিতে মধ্যকটা থাকবে, আমি যেই শ্রেণী ব্যাপ্তিতে মধ্যকটা দেখবো যে আছে, ঠিক আছে, যেই তম পদে বা যেইখানে, সেটার হচ্ছে সেই যেই শ্রেণী ব্যাপ্তিতে পাবো সেইটার কি নিম্ন সীমা। মনে করো যে আমার কি হলো, একটা শ্রেণীব্যাপ্তি আছে, সেখানে হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত শ্রেণীব্যাপ্তি, আর একটা হচ্ছে নিচে আছে 6 থেকে 10, ঠিক আছে। তাহলে এই শ্রেণীব্যাপ্তিতে আমার সবচেয়ে নিম্ন সীমা আছে মনে করো যে 2, শ্রেণীব্যাপ্তি 2 থেকে 6, এইখানে হচ্ছে আমার মধ্যকটা পাইছি, তখন আমার সবচেয়ে নিম্ন যেই শ্রেণী সীমা হবে সেটা হচ্ছে এখানে এল এর মান হবে। বুঝতে পারছি। এফসিটা কি, এফসিটা হচ্ছে যেটা আমি মধ্যক পাবো আনুমানিক ধরে নিব, বা যেখানে আমি পাচ্ছি, যেই তম পদে আমি পাচ্ছি সেটার যোজিত, সেটার পূর্ববর্তী যোজিত বা ক্রমযোজিত, আমরা যে ক্রমজোর সংখ্যা বের করি না, যোজিত গণসংখ্যা, ঠিক আছে, ওইটা নিব। আচ্ছা, আর এইখানে এফএমটা কি, এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বুঝছো? এখানে আমার এই সূত্রটা তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm, ঠিক আছে। এল কি, যে শ্রেণীতে আমি একটা মধ্যকের মান পাবো, যে এততম পদ এরকম পাইছি না এর আগেরটাতে, আমরা আগের অঙ্কটাতে সেম ভাবে ওইটার হচ্ছে আমি কি নিব, নিম্ন সীমা নিব। এফসিটা হবে যেই আমি মধ্যকটা পাচ্ছি যেই শ্রেণীতে, সেইটার ওইখানে দেখবা যে গণসংখ্যা থাকবে, যোজিত গণসংখ্যা, আমরা তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যাটা নিব। আর এফএম এ হচ্ছে ওই মধ্যক শ্রেণীতে যেই গণসংখ্যাটা থাকবে সেটা নিব। বুঝতে পারছি। আর এল তো কি আমাদের শ্রেণীব্যাপ্তি, এন হচ্ছে কি আমাদের যেই উপাত্ত সংখ্যা সেইটা। তাহলে আমরা একটু অঙ্ক দেখি কি আছে। দেখো নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, সেকেন্ড সময় বা সেকেন্ড দেওয়া আছে, এটা 30 থেকে 35, 36 থেকে 41, এইভাবে 65 পর্যন্ত গণসংখ্যা আছে, 3, 10, 18, 25, 8, 6। আচ্ছা, এটা হচ্ছে আমার, যদি আমি ক্রমযোজিত গণসংখ্যা করি তাহলে আমার জিনিসটা এরকম আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে কি বলছে, উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। দেখো এখানে একটু মার্জ হয়ে গেছে এইখানে এই প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি লাগবে বলতো, যদি আমি সারণী থেকে মধ্যক বের করি, সেক্ষেত্রে আমার বলতো ক্রমযোজিত গণসংখ্যা লাগতেছে না? অবশ্যই, তাই না। এফসি যেটা, সেটা কি পূর্ববর্তী গণসংখ্যা লাগতেছে, তাহলে আমি ওইটাকে বের করে নিব। দেখো এখানে কি আছে, 3, তাই না, তাহলে 3 রেখে দিব, রাখলে কি থাকবে 3, আর এখানে যোগ করলে কত 13, তাই না। তারপর এখানে কত আসতেছে 20, 20, তারপর আসতেছে আমার 30, 31, তাই না, 31, তারপর আসতেছে কত দেখো, এটা কি দিছে সারণী দেওয়া আছে। আচ্ছা, 31, এখানে 30, 40, 50, 56, তাই না, 56, তারপর আসতেছে কি তোমার হচ্ছে 64, তারপর এখানে 70 আসতেছে। দেখো তাহলে আমার টোটাল কত 70 না, এটা 70 মিলে গেছে। এখন তাহলে আমার সূত্র কি ছিল বলো। আচ্ছা, এখানে আমাকে আগে মধ্যকটা নির্ণয় করতে হবে। বলো তো 70 যে সংখ্যাটা আছে, এই যে 70, এটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। তাহলে n সমান 70 কি একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমার মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়, যে n/2 ও n/2 প্লাস 1 তম সংখ্যা হবে কি আমার জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে n/2 মানে কি 70/35, ও কত এখানে তোমার হচ্ছে 35, তাহলে হবে 35তম সংখ্যা যোগ হচ্ছে কি 35 ভাগ যোগ 1 মানে 36তম সংখ্যা, ঠিক আছে, বাই কত 2 মানে গড় লাগবে আমার। তাহলে দেখো এখানে 35 আর 36তম সংখ্যা কোথায় আছে খেয়াল করো,
35 মানে হচ্ছে 31-এর পরে এখানে কত, এইখানে কত আসতেছে, এখানে আসতেছে আমার 32 থেকে 56 পর্যন্ত, তাই না? 32 থেকে 56 পর্যন্ত। তাহলে এখানে আমার আসবে কত, এখানে আমার আসবে কত, এখানে আসবে আমার হচ্ছে 56। তাহলে মধ্যক কত হইতেছে আমার n/2। এখানে আমার মধ্যক আসবে কত, ওকে। তাহলে এটা হচ্ছে কি একটা জোড় সংখ্যা, হ্যাঁ। মধ্যক কত আসতেছে 35 আর 36তম সংখ্যা। এটার কত আসবে বলতো, 35 আর 36তম সংখ্যা না? এই দুইটা কোথায় অবস্থিত বলতো, এই জায়গায় না? তার মানে কি এটার গড় কত হইতেছে 35, 35 পাচ্ছি আমি, ঠিক আছে। যেটা কোথায় পাওয়া যাচ্ছে, যেটা এইখানে আছে, পাইছি, এই যে এই শ্রেণীতে আছে, বুঝছি। এখন আমার কাজ এখানে এই জোরের কাজটা এই পর্যন্তই। এখানে আমার কি করতে হবে দেখো, এখন এটার মধ্যকটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সারি কোনটা, 48, 56, 53। তাহলে দেখো এল ইন্টু এল প্লাস এ, এল প্লাস এ, তারপর কত পাই বলো তো, এল প্লাস এ তোমার হচ্ছে কত, এল প্লাস n/2, এল প্লাস n/2 সমান হচ্ছে তোমার মাইনাস এফ সি ইন্টু কত h/fm, ঠিক আছে। তাহলে এল কত এখানে বের করো, এল হচ্ছে আমার 48, ঠিক আছে। 48 প্লাস এন কত 70 ভাগ 2, এফসি কত, এফসি মানে এই গণসংখ্যার আগের ক্রমযোজিত গণসংখ্যা কত 31, 31 হইল। এইচ কত, ব্যাপ্তি কত, 35 থেকে 30 বাদ দিলে কত থেকে 5, 41 থেকে 46 বাদ দিলে 5, তাহলে ব্যাপ্তি হচ্ছে 5। এফ এম কত, এফ এম মধ্যকের গণসংখ্যা কত 25। তাহলে এখানে কত আসতেছে দেখো, এখানে 48 প্লাস ওইটা ইন্টু অবস্থায় আছে, তাহলে দেখো করো 70/2 মানে হচ্ছে 35 মাইনাস 31 কত হয় 4, তাহলে 4 ইন্টু 5 20 ভাগ 25, ঠিক আছে। এখানে হচ্ছে 4 4 5 20/25, এখানে কত আসে দেখো প্লাস 48 সমান সমান আসতেছে হচ্ছে 48 দশমিক কত 48 পয়েন্ট কত 8, ঠিক আছে। এটা হচ্ছে আমার তখন মধ্যক হচ্ছে, বুঝছি, এক্স্যাক্টলি আমি পাচ্ছি। আমি প্রথমে কি করলাম, ওইখানে যখন এই সংখ্যাটা আসছে আমার, তার মানে হচ্ছে এই সংখ্যার ভিতরেই আমার মধ্যকটা কি অবস্থিত, কারণ 35 আর 36তম যে পদটা আছে সেটা কোথায় অবস্থিত, এখানেই অবস্থিত, বুঝছি। তাহলে আমি আমার মানটা পেয়ে গেছি, ঠিক আছে, বুঝছি। আমি ওই n/2 n/2 প্লাস 1 এটা মান গড় না বের করলেও হবে, আমার এটা করতে পারবো। এখন দেখি কি বলছে, সেম ওইটারই গড় নাম্বার প্রশ্ন বলছে কি যে তারপর শ্রেণীতে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো। বহুভুজ কিভাবে অঙ্কন করে, আমার কি লাগে, ক্রমযোজিত গণসংখ্যা লাগে না, ক্রমযোজিত গণসংখ্যা লাগে ও অজীব রেখা নির্ণয় করার সময়, ঠিক আছে। এটা হচ্ছে আমার শ্রেণী মধ্যমান হইলেই হবে। তাহলে শ্রেণী মধ্যমান 30 যোগ কত 35 ভাগ 2 কত হয় 32.5, এখানে কত হয় 36 প্লাস 41 ভাগ 2 সমান 38.5। তাহলে 42 প্লাস 47 ভাগ 2 সমান কত হয় 44.5। 48 প্লাস 53 সমান কত হয় ভাগ 2 50.5। 54 প্লাস 59 ভাগ 2 সমান সমান 56.5, ঠিক আছে। তারপরে 60 প্লাস 65 ভাগ 2 সমান
62.5। ঠিক আছে, পাইছি। এখন দেখো তাহলে আমি এইটার কিভাবে নিব, আমি কি করব বলো, আমি এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিব, তাই না? এই বরাবর নিলাম আমি হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে? এই বরাবর নিলাম আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? আচ্ছা, এখন কি করব দেখো, এখন আমি এই মানগুলা বসাবো। তাহলে এখানে শুরু হয়েছে কত থেকে বলো তো? এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা কি কি দেওয়া আছে সময় বা সেকেন্ড, হ্যাঁ? এটার একটা অবিচ্ছিন্ন মান আমার কাছে থাকবে, তাই না? এটা কি একটা বিচ্ছিন্ন মান না? তাহলে আমার একটা অবিচ্ছিন্ন মানও কিন্তু বের করে নিতে হইতো, না নিলেও সমস্যা নাই, এটা আমি ধরে নিব। তাহলে এখানে 30 আছে, আমি কত নিব বলো তো? অবিচ্ছিন্ন যদি করি, চলক ধরি এটাকে, তাহলে হচ্ছে তাহলে আমার 0.5 কমবে, তাই না? তাহলে 29.5, ঠিক আছে? 29.5। আচ্ছা, ওইটা যদি নাও ধরি আমি, আচ্ছা তাহলে আমার এখানে মনে করো যে আচ্ছা 29, 32.5। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে আমি শ্রেণীব্যাপ্ত ওইভাবে না নিয়ে এখানে আমি নিয়ে নিব কি শ্রেণীর মধ্যমানগুলো। তাহলে মনে করো যে এই দুই ঘরের এই একককে আমি হচ্ছে একটা করে ধরলাম, তাহলে এখানে হচ্ছে 32.5। এই দুই ঘরের এখানে আবার কত হবে? এখানে হবে হচ্ছে 38.5, এখানে হবে 38.5, এখানে কত হবে? 44.5, 44.5, এখানে কত হবে? 50.5, 50.5, এখানে কত হবে? 56.5, এখানে কত হবে? 62.5, 62.5। বুঝছো? এখন এখানে আমি পয়েন্টগুলা নিব, ঠিক আছে? পয়েন্টগুলা নেই, দেখো এই মধ্যমানে এখানে হচ্ছে 3, তাহলে এখানে কত একক নেই? একক নেই কিছু, আগে সেটা হচ্ছে মনে করো 5, 10, সর্বোচ্চ কত আছে? 25, তাই না? হবে না, তার মানে আমি মনে করো নিলাম হচ্ছে এখানে 10 নিলাম, এখানে হচ্ছে 20 নিলাম, এখানে 30 নিলাম, ঠিক আছে? তার মানে কত হইলো বলো তো? এক ঘর সমান 2 একক, ঠিক আছে? এক ঘর সমান 2 একক। তাহলে এখন করো, প্রথমটাতে আছে কত? 3। তাহলে এক ঘর সমান 2 একক হলে 2, এই মাঝ বরাবর আসবে 3, তাই না? 3, এরপরে আসছে কি 10, 10 আসবে কোথায়? এইখানে। তারপরে কি আসছে আমার? 18, এখানে হচ্ছে 20, 2 ঘর কম, তার মানে এক ঘর কম, 18, এখানে কত? 25, তার মানে গেল 20, 30-এর অর্ধেক, এখানে হচ্ছে 25, ঠিক আছে? এরপরে 8, 8 কত? 8 বলো তো? এই বরাবর হচ্ছে এইখানে হচ্ছে 8 হবে আমার, আর এখানে কত? এটা কত আবার? 10 আছে, 10, ঠিক আছে না? এটা 6, এখানে 10 কিভাবে হলো? 6, তাই বলি উপরে উঠে গেছে কেন? 6, তাহলে 5, এটার অর্ধেক হচ্ছে 3টা গেলে হচ্ছে 6 হবে, ঠিক আছে? তাহলে আমার অজীব রেখাটা আমি একটু দেখি, সরি বহুভুজটা দেখি। বহুভুজ করতে বলছে না? হ্যাঁ বহুভুজ। তাহলে আমার বহুভুজটা একটু কেমন হবে দেখো, মনে করো এখান থেকে গেল এই, তখন আমার এটা বহুভুজ হবে, বুঝছো? পয়েন্টগুলা একটু বড় করে দাও। তোমরা কিন্তু আবার এরকম করো না, তোমরা ভালো করে পেন্সিল দিয়ে সূক্ষ্মভাবে আঁকবা, আমি তোমাদের দেখানোর জন্য এইভাবে করছি, ঠিক আছে? বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমি এটার বহুভুজ করতে পারছি। এখন তারপরে দেখো প্রচুরক, এই প্রচুরকটা কি? এখন একটা জিনিস চিন্তা করো যে আমাদের কাছে কিন্তু অনেকগুলো উপাত্ত থাকে, তাই না? এখন উপাত্তর মধ্যে এমন কিছু উপাত্ত থাকে যেগুলো বারবার দেওয়া থাকে, বারবার দেওয়া থাকে, এবং ওই সংখ্যাটা অনেকবার আছে, অসংখ্যবার আছে। একটা সংখ্যা একের অধিকবার থাকে, কিন্তু ওই সংখ্যাটা হয় কি সবগুলোর চাইতে বেশি থাকে, বুঝছো? তো ওইটাকে আমরা তখন প্রচুরক বলতেছি। তাহলে দেখো আমরা একটু দেখি, অঙ্ক করি, অঙ্কতে কি বুঝতে পারি কিনা দেখো। এটার বলছে প্রচুরক নির্ণয় করতে। আচ্ছা, প্রচুরক নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা আগে সূত্রটা দেখি। প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে তোমার দেখো, এল সমান, সরি এল হবে তোমার হচ্ছে প্লাস এফ থাকবে, এফ কি এখানে? F1, F1 বাই F1 প্লাস F2, তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে এইচ। এখানে এল তো আমরা জানি,
কি বলতো? নিম্ন সীমা। কিসের? যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত হবে সেটার নিম্ন সীমা। আগেরটা কি ছিল? যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা, যখন যেটা হবে সেটা। ঠিক আছে। F1টা কি? F1টা হচ্ছে আমার যেই প্রচুরক শ্রেণী থাকবে, হ্যাঁ প্রচুরক শ্রেণী থাকবে, প্রচুরক শ্রেণী থাকবে তার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা সংখ্যা মাইনাস মাইনাস হবে তোমার প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা। বুঝছো? তার মানে তোমার এখানে কি হচ্ছে? F1 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ হবে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা। তাহলে F2 কি হবে? F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। ঠিক আছে। আর এইচটা কি? শ্রেণীব্যাপ্তি। এটা তো জানা আছে, বুঝছি। এই সূত্রটা মাথায় রাখবা, L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। ঠিক আছে। এখন দেখো, এটা আমার একটা রাশি দেওয়া আছে। এখন এখানে কি বলছে? প্রচুরক। এখন এখানে চিন্তা করো তো, প্রচুরক কোনটা, প্রচুরক সারি কোনটা পাওয়া যায় বা কোন জায়গায় বেশি আছে আমি দেখতে পাচ্ছি। আপাত দৃষ্টিতে দেখো এই উপাত্তটা কি বেশি আছে না, এই 12 নম্বর উপাত্তটা। তাহলে আমার প্রচুরক নির্ণয় কি হবে? L প্লাস কি করছি? F1/F1 প্লাস F2 ইন্টু H। ব্যাপ্তি কত আমার এখানে? L কত? L হচ্ছে 61। তাহলে তোমার F1 কত? F1 কত বলো তো? প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী থেকে প্রচুরক থেকে আগেরটা বাদ দিব, তাহলে কত হয়? 12 থেকে 8 বাদ দিলে 4। F2 কত? 12 থেকে 9 বাদ দিলে কত থাকে? 3, তাই না? আচ্ছা, আরেকটা কি? H, শ্রেণী ব্যাপ্তি বের করো। 40 থেকে 31 বাদ দাও, কত থাকে? 40 থেকে 31 বাদ দাও, 9, তাই না? আরেকটা করে দেখি, 60 থেকে 51 বাদ 9, তার মানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে H হচ্ছে 9। এখন তাহলে বসাও, মান বসাও। L এর মান কত? 61 যোগ F1 কত? 4, নিচে কত? 4/4 প্লাস 3 ইন্টু কত? 9, কত আসে? 61 যোগ এখানে কত আসে দেখো, 4 আর 3 7, তাহলে 4 ইন্টু 9, 4 নং 36 ভাগ 7 যোগ 61, তাহলে কত আসতেছে? প্রচুরক হচ্ছে 66.1428। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রচুরক, পেয়ে গেছি। বুঝতে পারছো? জাস্ট সূত্রে বসাইলে হবে, এটা আলাদা কোনো ঘর বা এটা আলাদা কোনো কি আমার রাশি বা যে কি বলে বিন্যস্ত করতে হবে না আলাদা করে। ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের পরিসংখ্যানের কিন্তু নতুন নতুন অনেক কিছু আমরা এই অধ্যায়ে শিখতে পারছি। এই অধ্যায় বলতে এই পর্বে, দ্বিতীয় পর্বে শিখতে পারছি। এখানে আমার নতুন মধ্যক ছিল, প্রচুরক ছিল, দেন তোমার গাণিতিক গড় ছিল, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ছিল। এই জিনিসগুলো তোমার জন্য একদমই নতুন হইতে পারে। তোমরা যদি বুঝতে না পারো, জিনিসটা আবার একটু রিভাইন্ড করে দেখো, আবার দেখো, দেখে নিজে নিজে অঙ্কগুলো করো। এত কোনো কঠিন কিছু হবে না আশা করি। যেভাবে বোঝানো হয়েছে খুব সহজেই বুঝে ফেলতে পারবা। জাস্ট তোমাকে মানগুলো দেওয়াই থাকতেছে, কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করবা শুধুমাত্র এটা মনে রাখতে হবে, কোনটাকে কি বলা হইতেছে শুধু এটা মনে রাখো। মান তুমি অটোমেটিকলি ওই যে আমার যে কি দেওয়া থাকবে, একটা উপাত্ত দেওয়া থাকবে, ওইখান থেকেই সব পেয়ে যাবো। বুঝতে পারছো? এই অধ্যায় অঙ্কগুলো কিন্তু তুমি খুব সহজেই আনসার করতে পারবা শুধুমাত্র এই সূত্রগুলো জানার কারণে। এবং এগুলা জানলেই তোমার কিন্তু অবশ্যই একটা কোয়েশ্চেন আসে, মাস্ট আসে, এটা কিন্তু কোনো অল্টারনেটিভ থাকে না, একটা আসে একটাই আনসার করতে হয়। তার মানে খুবই সহজ থাকবে। এই অধ্যায়গুলোর অঙ্কগুলো করে ফেললে তোমার জন্য ওই অঙ্কটাও খুবই সহজ হয়ে যাবে। তো তুমি যদি এখনো না দেখে থাকো, পুরো ভিডিওটা যদি একটু কষ্ট হয়ে যায়, তাহলে আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই অধ্যায়টা কমপ্লিট করে যাও, 10টা মার্ক তোমার পকেটে নিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্তই।